আমরা দায়িত্ব গ্রহণের পরে এই প্রথমবার আমি বিস্তারিত জানার জন্য বিজিবি হেডকোয়ার্টারে এখানে পিলখানাতে আজকে এসেছি। 2-3 ঘন্টা আমাদের ব্রিফিং এবং দরবার নিয়ে সময় কেটেছে। বিজিবির বিভিন্ন কার্যক্রম, আমাদের বর্ডার আউটপোস্টে কী কী আমাদের সফলতা আছে, কয়টা সেক্টর আছে, কয়টা ব্যাটালিয়ন আছে, কী জনবল আছে, কী আমাদের চাহিদা আছে, কী উন্নয়ন করতে হবে এবং আমাদের প্রযুক্তিগত কী কী উন্নয়ন প্রয়োজন, বর্ডারে আমাদের প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমাদের সীমান্ত প্রহরা নিশ্চিত করতে পারি এবং ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারি, সেই ভিত্তিতে আমরা অ্যাকশন করতে পারি। যেহেতু আমাদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস আছে বিজিবির, যেমন সীমান্ত প্রহরার বাইরেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং মাদকদ্রব্য যাতে দেশে প্রবেশ না করতে পারে বা করলেও আমরা যাতে এটা ধরতে পারি, সেই বিষয়ে বিজিবির একটা বিশাল ভূমিকা আছে। তাছাড়া আমাদের বিজিবির যে ডগ স্কোয়াড আছে সেটাকে কীভাবে আমরা কাজে লাগাতে পারি। আজকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের যে আইনটা আমরা পাশ করেছি, খুব আধুনিক এবং শক্তিশালী আইন, সেখানে ডগ স্কোয়াডের আমরা বিধান রেখেছি। কিন্তু ডগ স্কোয়াড তো রাতারাতি রেজিস করা যায় না, প্রশিক্ষণ করা যায় না। তার আগ পর্যন্ত আমরা বিজিবির কাছ থেকে সেই সহায়তাটা নেব, সেই সিদ্ধান্তটা আমরা আজকে নিয়েছি। আর বিজিবিকে আরও স্ট্রেনথেন করার জন্য বিজিবির জনবল বৃদ্ধি, আমাদের যানবাহন, বিভিন্ন ইকুইপমেন্টস সংগ্রহ করা, অস্ত্র সংগ্রহ করা, এগুলোর বিষয়ে আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছি যে এগুলো বিজিবিকে আরও শক্তিশালী করবে এবং ইনেট টু সিভিল পাওয়ারের যে কার্যক্রমটা বিজিবির করে থাকে সেই কার্যক্রমটাকে আমরা আরও বৃদ্ধি করার জন্য এবং শক্তিশালী করার জন্য বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিয়েছি। বিশেষ করে দুর্যোগ মোকাবিলায় বিগত কয়েকদিন আগে সাম্প্রতিক যে বন্যায় বিজিবি যে ইনেট টু সিভিল পাওয়ার সহোদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে তারা যে কার্যক্রম করেছে এবং ড্রোনের মাধ্যমে যারা ত্রাণ সামগ্রী যেখানে পৌঁছানো সম্ভব নয় সেখানে পৌঁছিয়েছে আর উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেছে, সেটা খুবই প্রশংসিত হয়েছে দেশব্যাপী। এইরকম অন্যান্য সমস্ত কার্যক্রমে বিজেপি সীমান্ত প্রহরার বাইরেও যেই কার্যক্রমগুলো করে থাকে সেগুলো যাতে আরও বাড়ানো যায় এবং জনসম্পৃক্ত অন্যান্য কার্যক্রমের মাধ্যমে আমরা যাতে বিজেপিকে আরও বেশি শক্তিশালী করতে পারি, সেই সিদ্ধান্তগুলো আমরা আজকে প্রাথমিকভাবে নিয়েছি। আর যেখানে যেখানে আর্থিক সংশ্লেষ আছে উন্নয়নের জন্য বিজিবির যেটা অফিসিয়াল ক্যাপাসিটি বাড়ানোর জন্য, প্রশাসনিক ভবন নির্মাণের জন্য, আর স্বাস্থ্যসেবার দিকে হাসপাতালের শক্তি বৃদ্ধির জন্য এবং চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে, নার্সেস নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন বিষয় আজকে আমরা জানতে পেরেছি, যেগুলো সরকারের বিভিন্ন পর্যায়ে পেন্ডিং আছে, বিভিন্ন মন্ত্রণালয়ে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে, অর্থ মন্ত্রণালয়ে, সেগুলো আমরা পার্সু করে দ্রুততার সাথে এগুলো নিষ্পত্তি করবো বলে আজকে আমরা অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে পেরেছি। ল্যান্ডমাইন ডিটেকশনের জন্য আমরা কিছু যন্ত্রপাতি, মাইন খুঁজে বের করার জন্য, মাইন ডিটেকশনের জন্য যে যন্ত্রপাতি, এগুলো আমরা সংগ্রহ করে ইতিমধ্যে বিজেপির কাছে আমরা দিয়েছি। বিজেপির সদস্যরা সেটা কাজ করছে যাতে মাইন দুর্ঘটনা না হয়। আর কাঁটাতারের বেড়ার বিষয়ে আপনি যেটা বলছেন যে মায়ানমার সীমান্তটা আমাদের জন্য এখন খুবই ভালনারেবল হয়েছে বিভিন্ন কারণে, সেটার সাথে অন্য দেশের যে কাঁটাতারের নির্মাণের বিষয়টা একটু ডিফারেন্ট। আমরা মায়ানমার সীমান্তে সার্বক্ষণিক একটা দেখেছি আরাকান আর্মির সাথে মায়ানমার সরকারের মিলিটারির সাথে একটা যুদ্ধ অবস্থা সবসময় বিরাজ করছে, যার মধ্যে আমরা স্যান্ডউইচ হচ্ছি অনেকটা। তারপরে ওখানে আরও কিছু বিদ্রোহী গ্রুপ আছে, আরএসও, আরসা, আরাকান আর্মি, আরও বিভিন্ন সংগঠন আছে, তাদের অভ্যন্তরীণ অনেক সময় অনেক সংঘর্ষ হয়, যার ইয়েটা স্পিল ওভার হয়ে আমাদের এখানে আসে। তো যার কারণে মাদক চোরা চালান, তারপরে এই অস্থিতিশীল অবস্থা এবং অনেক সময় ওখান থেকে এই যে গোলাগুলির কারণে আমাদের নাগরিকরা মৃত্যুবরণ করছে। সেই জন্য এগুলো সব অ্যাড্রেস করার জন্য আমরা এখনও পুরোপুরি ফাইনাল সিদ্ধান্তে যাইনি, তবে আমাদের প্রস্তাব আছে যে আমরা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই 109 কিলোমিটার। সেই জবাব তো আমি সংসদে দিয়েছি সেই দিন, যে আমরা
একজনকেও অবৈধভাবে এখানে পুশিং হতে দেয়নি। আমাদের বর্ডার গার্ড, বিজিবি এবং জনগণের সহায়তা আমরা সফলভাবে এখনো পর্যন্ত সেটা ঠেকাতে সক্ষম হয়েছি। কিছু কিছু অবৈধ অনুপ্রবেশ করেছিল, তার সংখ্যা বেশি নয়, সেটা আমরা অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, কিন্তু পুশিং করতে দেয়নি আমরা কাউকে অবৈধভাবে। তবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিউলি ইলেক্টেড হওয়ার পরে ওখানে রাজ্য মানে প্রদেশের যে নির্বাচিত সরকার, তাদের কিছু কিছু পলিটিক্যাল এজেন্ডার কারণে তারা এটা হয়তো প্রদর্শন করতে চেয়েছে, সেই বিষয়ে আমাদের বক্তব্য নাই। আমরা কথা বলবো কেন্দ্রীয় সরকারের সাথে। আমরা বলেছি যদি সেরকম কোনো নাগরিক থাকে, বাংলাদেশি নাগরিক সেখানে যেয়ে থাকে, তার তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিধি মোতাবেক দিতে হবে। আমরা ন্যাশনালিটি ভেরিফিকেশন করব, করে যদি সেটা সত্যতা পাওয়া যায় সেটা আমরা যথাযথ আইনি প্রক্রিয়ায় আমরা ফেরত নিয়ে আসবো। এছাড়া অন্য কোনো উপায়ে আমরা কাউকে অ্যালাউ করব না। মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর নামে যে আসামিকে গ্রেফতার করা হয়েছে, তার অন্যান্য সহযোগীদের যে বিচার সেটা সামরিক আদালতে হয়েছে তখনকার সময়ে। সেখানে কিছু ফাইন্ডিংস আছে। তিনি পলাতক ছিলেন, দীর্ঘদিন ভিন্ন নাম ধারণ করে পার্শ্ববর্তী দেশে পলাতক ছিলেন। এখানে আসার পরে আমরা যখন জানতে পেরেছি আমাদের গোয়েন্দা সংস্থার ইনফরমেশনের ভিত্তিতে, তাকে আমরা গ্রেফতার করে সেনা আইনেই বিচার করার জন্য আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। জেনারেল কোর্ট মার্শাল করে সম্ভবত তার বিচারটা নিষ্পন্ন হবে। আগে যারা একই মামলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলায় কনভিক্টেড হয়েছে বা এক্সিকিউটেড হয়েছে, সেই রায় অনুসারে তার মধ্যে তার বিষয়ে কোনো ফাইন্ডিংস আসে কিনা সেটা সেই জেনারেল কোর্ট মার্শাল দেখবে সেই আইনে। এখানে আমাদের সিভিল লতে তাকে এখন আবার মামলায় অন্তর্ভুক্ত করাটা কতটা আইনসম্মত হবে সেটা তখন দেখা যাবে, এখন না। সেনার সদস্যদের বিষয়ে মিলিটারি অ্যাক্ট প্রযোজ্য এবং কো-অ্যাকিউজদের বিষয়ে যেটা ট্রায়াল হয়েছে সেটা সেনা আইনে হয়েছে, জেনারেল কোর্ট মার্শালে হয়েছে সম্ভবত। সে একই ব্যক্তি, একই কো-অ্যাকিউজ, পলাতক ছিলেন তিনি, এখন তাকে ধরা হয়েছে এবং আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। তারা তাদের বিধি মোতাবেক জেনারেল কোর্ট মার্শাল গঠন করে সে বিষয়ে ব্যবস্থা নেবেন। যদি সিভিল কোর্টের কোনো বিষয় থাকে আইনানুগভাবে, সেটা তখন পরীক্ষা নিরীক্ষা করে তারা বলবে। এই ব্যক্তিকে দুই আইনে আলাদা আলাদাভাবে ট্রায়াল করা যায় না এবং একই ইয়ের জন্য, অপরাধের জন্য দুইবার ট্রায়াল করা যায় না, দুই ভিন্ন আইনে।